বাবা, ও বাবা, এটা নাকি তত্ত্ব? আমি তো তোমালে আমি ততন থেকে ডাকছি। এই তো আমি, মা। আমার মাটা কেন খুঁজছে আমায়? আদ্রিয়ানের কাঁধ থেকে মাথা উঠিয়ে নিজের বাবার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে বলে, তুমি আপল কাঁদতো বাবা? তোমাকে না বললাম মামায়ের ছবি দেখতে কাঁদতে না? ততি কষ্ট পায় তো, আর মাম্মাম ও তো কষ্ট পায়। আর কাঁদবে না। তোমার বাবাই মাম্মা, তাই মা কষ্ট পায় এমন কোনো কাজ আমি বাবাই করবে না। চলো চলো বাবাই, তাড়াতাড়ি খেতে হবে তো, আমরা আবার মাম্মামের কাছে যাবো তো। হ্যাঁ মা, চলো। তুমি তোমার রুমে যাও, বাবাই ফ্রেশ হয়ে আসছে। আদ্রিয়ান মেয়ের মুখে খাবার তুলে দিতেই তই চোখ মুখ লাল হয়ে গেছে। আদ্রিয়ান মেয়ের এমন অবস্থা দেখে মেয়ের খাবারটুকু মুখে দিতেই আদ্রিয়ান চিৎকার করে বলে, রাখি খালা, রাখি খালা, তাড়াতাড়ি মধু আর বরফ নিয়ে আসো। মেয়েকে মধু দিয়ে বরফ দিয়ে ঠোঁটে আলতো করে ঘষতে লাগলো। কিছুক্ষণ পর তই ঠিক হতেই আদ্রিয়ান মেয়েকে বলে, এখন ঠিক লাগছে মা? তই বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আদ্রিয়ান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাও, তোমার ঘরে যাও, বাবাই নিজে তোমার জন্য তোমার ফেভারিট পাস্তা নিয়ে আসছি। ওকে ওকে বাবাই। তই চলে যেতেই আদ্রিয়ানের চোখ অসম্ভব লাল হয়ে যায় আর চিৎকার করে বলে, আচ্ছা, তাই এবার খাবার কে রান্না করেছে? কেউ কথা বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আদ্রিয়ান সবাইকে একবার দেখে নিয়ে বলে, আমি জানতে চাইছি আজকে। আচ্ছা, তাই এবার খাবার কে রান্না করেছে? তখনই একটা সার্ভেন্ট এসে বলল, আমি স্যার। তুমি জানতে না তাই ঝাল খেতে পারে না? বলো তুমি জানতে না। সরি স্যার, ভুল হয়ে গেছে। তোমার ভুলে সাফার আমার মেয়ে কেন করবে? বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। স্যার প্লিজ মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। এমন ভুল হওয়ার আর সুযোগ তুমি পাবে না। অমি, অমি কোথায় তুমি? জি স্যার। একে এক্ষুনি সব হিসাব করে বের করে দাও। পরিচয় আদ্রিয়ান চৌধুরী, শহরের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। যেমন তার সুন্দর, তেমনই বদমেজাজি। একটু এদিক সেদিক হলেই সর্বনাশ। আদ্রিয়ান শুধু একটা জায়গায় নরম, তা হলো মেয়ে তাইবা। পুরো নাম অতসী চৌধুরী তাইবা। সবাই আদর করে তাই বলে ডাকে। এখন আদ্রিয়ান মেয়েকে যত্ন করে পাস্তা খাওয়াচ্ছে। তখন তাইবা বলে, ইয়াম্মি, খুব ভালো হয়েছে বাবাই। আমার মায়ের পছন্দ হয়েছে। খাওয়া শেষে এই তৈ আদ্রিয়ানকে বলে, চলো চলো মাম্মাম রাতে যাই। সন্ধে 7টা। আদ্রিয়ান আর তৈ বাড়িতে আসতেই ডাইনিং রুম থেকে আদ্রিয়ানের মা বলে ওঠে, কি দিদি ভাই, কোথায় গিয়েছিলে? মাম্মামের কাছে দাদু ভাই। তাই? বলে কোলে তুলে নেয় তৈকে। জানো দাদু ভাই, আজ আমি মাম্মামের সাথে অনেক কথা বলেছি, আর মাম্মামকে বলতেও দিয়েছি কেন আমাদের ছেড়ে চলে গেল। মন খারাপ করো না দিদি ভাই, মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। সকাল 7টা। আমেরিকার নিউ ইয়র্ক শহরে নিজের আয়েশি কামরায় ঘুমিয়েছিল এক তরুণী। হঠাৎই অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে রুমে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে বারান্দায় চলে যায়। নিউ ইয়র্কে এখনো কিছু ঠান্ডা রয়ে গেছে। এই সময়টা খুব সুন্দর, কিছুটা ঠান্ডা, কিন্তু পরিবেশ অন্য ঋতুর আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতিতে এক নতুন রূপ। এসব দেখতে দেখতে কফির কাপে শেষ চুমুক দিতেই নিচ থেকে ডাক এলো, টনি নিচে এসো, বেটার ব্রেকফাস্ট রেডি। আই এম কামিং মম। একটু জোরেই বলে। ওকে বাট গো ফাস্ট। পরিচয় অদিতি খান তনিমা, তানিম খান আর তাহিয়া খানের একমাত্র মেয়ে। তারা সপরিবারে আমেরিকায় থাকে আর 4 বছর ধরে। কিছুক্ষণের মধ্যেই টেবিলের উপস্থিত হয় তনিমা। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মম। গুড মর্নিং টনিমা, চল তাড়াতাড়ি খেতে বসো, আজ তুমি অনেক লেট করে ফেলেছ মা। তানিম সাহেব বলে। হুম। সবাই খাওয়া শুরু করে। কিছুক্ষণ চুপ থেকে তনি বলে ওঠে,
পাপা আমি একটা ডিসিশন নিয়েছি। তানিম সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে, কি ডিসিশন মা? উই আর গো ব্যাক ডিউটি। হোয়াট? তাহিয়া খান আতঙ্কিত হয়ে বলে, ইয়েস মম, এইটা ফাইনাল। আমরা কোথাও যাচ্ছি না তনিমা। কিন্তু কেন পাপা? সব কেনর উত্তর হয় না মা, জেদ করো না। জেদ আমি করছি না পাপা, জেদ তুমি করছো। আমার বিডিতে কাটানো কোনো কিছুর কথাই মনে নেই। আমি গ্রান্ড মা, আমার কাজিন কাউকে সামনাসামনি দেখিনি। আর কখন দেখেছিলাম আর তো মনেই নেই। তাহিয়া খান বিচলিত হয়ে উত্তর দেয়, তুমি তোমার অসুস্থতার জন্য তাদের ভুলে গেছো? তোমার আগের কথা কিছু মনে নেই, তাছাড়া আর কিছু না মাম্মা। বাংলাদেশে যেতে চাই, তাদের সাথে মিশতে চাই। তানিম খান বলে, ফোন কি কথা হচ্ছে না? তনিমা প্রচন্ড রেগে নিজের খাবারের প্লেটটা ফেলে দেয় আর বলে, আর আমার কথা তোমাদের মানতেই হবে, এটাই ফাইনাল। আর যদি তোমরা আমার কথা না মানো, আমি কিছু খাবো না। বলেই তনিমা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছন থেকে তাহিয়া খান ডাকতে লাগে, এমন করে না মাম্মা, খাবারের উপর রাগ করতে নেই, খেয়ে নে না প্লিজ। সারাদিন তনিমা রুম থেকে বের হয়ে নেয় না, কিছু খেয়েছে। তানিম সাহেব রুমে বসে কিছু একটা ভাবছিল, তখনই তাহিয়া খান আসে। স্বামীর উদ্দেশ্যে বলে, এই শুনছো, তনি তো দরজা খুলছে না, কি করব? কোনো কথা শুনছে না, জেদ ধরে বসে আছে। আমি কি করে বলতে পারবো? ওর জেদ মনে নেওয়া আদেও কি সম্ভব? ও কি মনে করে আমরা চাই না বিড়িতে ফিরতে, পরিবারের সাথে থাকতে? কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। চলো না আমরা ফিরে যাই। তুমি জানো না বিডিতে আমি কেন ফিরতে চাই না? বাংলাদেশে ফিরে যদি আমাদের কোনোভাবে ওই সত্যিটার মুখোমুখি হতে হয়, তখন আমরা কি করব তাহি? এভাবে তো আর পালিয়ে বাঁচতে পারা যায় না তামিম। এমনও তো হতে পারে এমন কিছুরই মুখোমুখি আমাদের না হতে হয়। চলো ফিরে যাই। তুমিও মেয়ের মতো জেদ করছো তাহি। জেদ না তানিম, ফিরতে তো আমাদের হবেই। তনিমার রুমে আসে তনির মা বাবা। তনিমা বিছানায় বসে হাঁটু মুড়ে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে রেখেছে। তনির বাবা বলে, তনিমা আসতে পারি? মাথা না তুলেই তানিম সাহেব মুচকি হাসে। বুঝতে পারলেন মেয়ের রাগ বেশ জোরালো। তানিম সাহেব মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমরা যাচ্ছি সামনের সপ্তাহে বাংলাদেশে। তনিমার কানে কথাটা যাওয়ার সাথে সাথেই যেন মুখ চকচকিয়ে উঠল। তনিমা বাবার হাত ধরে বলে ওঠে, সত্যি পাপা আমরা বিডিতে ব্যাক করছি? থ্যাংক ইউ সো মাচ। আদ্রিয়ান আয়নার সামনে রেডি হচ্ছিল, তখনই কোথা থেকে যেন দুটো হাত তার পা জড়িয়ে ধরল। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে এই ছোট্ট হাত দুটোর মালিক তার অস্তিত্ব, তার আদরের মেয়ে। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা, তারপর মেয়েকে কোলে নিয়ে বসে বিছানায়। মেয়েকে জিজ্ঞাসা করে, মা কোথায় ছিল এতক্ষণ? দাদুমনির কাছে। খেয়েছে আমার মাটা কিছু? ওটা খাবার খেয়েছে তুই। চোখ মুখ কুচকে বলে তুই। আদ্রিয়ান বুঝতে পারে মেয়েকে দুধ খাওয়ানো হয়েছে। হাসলো আদ্রিয়ান। মেয়ে পুরো মায়ের কার্বন কপি। মায়ের মতোই দুধের নাম শুনলেই চোখ মুখ কুচকে ফেলে। তাই মা, দুধ তো পচা খাবার না। কে এমন অসাধ্য কাজ করলো আমার মাকে দুধ খাওয়ালো? তুই বাবার এত পেঁচানোর কথা বুঝেনি, শুধু বুঝেছে দুধকে খাওয়ালো সে কে জানতে চাইছে। তুই উত্তর দিল, রিমনি খাইয়েছে। কথা দিবে তুমি, বলে দিবে তুই দুধ পছন্দ করি না। কি হচ্ছে এখানে? আমার নামে বুঝি বিচার দেওয়া হচ্ছে, তাও আবার আমার ভাইয়ের কাছে। বলে রুমে ঢুকে অনামিকা। পিমনির কথা শুনেই তুই চোরের মতো মুখ লুকায় বাবার বুকে। আর আদ্রিয়ানের উদ্দেশ্যে বলে, বাবা রিমনিকে বলো তুই ঘুম।
মেয়ের কথায় আদ্রিয়ান হেসে ফেলে। অনামিকা এসে তৈরির কাছে গিয়ে দেখে চোখ বন্ধ করে রেখেছে সে, কিন্তু চোখের পাতা তিত্তির করে নড়ছে। তাই অনামিকা তৈরিকে সুশুরি দিতে দিতে বলে, আমার নামে বিচার দিয়ে এখন আমার ঘুমের ভান করা হচ্ছে? আমার ভাইকে বলা হচ্ছে বোকা দেওয়ার জন্য? এদিকে তৈরি শ্বশুরের জন্য হাসছে আর বলছে, ইমনি তালো পেটে পেটে কমতে। অনামিকা তৈরিকে ছেড়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাহি কোথায় আসেনি? কেমন আছে বাচ্চাটা? এসে মার কাছে আছে। আসলে একটু পরেই তো বায়নার ঝুড়ি নিয়ে বসবে। বড্ড জ্বালায় মেয়েটা। আর তুমি আর ওর বাবা তো আছোই তাকে আহ্লাদ দেওয়ার জন্য। আদ্রিয়ান বোনের কথায় আলতো হাসে, বলে, করবোই তো আহ্লাদ, আমার আহ্লাদি মেয়ে তো আহ্লাদ করবো না? বলে তাকায় তৈরির দিকে, তাকিয়ে বলে, আমার রাজকুমারী, আমার আহ্লাদি। তখনই তৈরি বাবার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিল। অনামিকা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাই আজ অফিসে যাবে না? এই তো যাবো, রেডি হয়ে গেছি, এখনই নিচে নামবো। বাবার কথা শুনে তৈরির মুখ যেন অন্ধকার নেমে এলো। বাবার গলা জড়িয়ে ধরে বাবার গালে চুমু দিয়ে বলে, বাবা আজ অফিসে না যাই? কেন মা, শরীর খারাপ লাগছে? তুই মিস বাবা আর তার কালতে যেন। আদ্রিয়ান মেয়ের কথায় ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেন? না তুই মন তালাপ লাগছে। আদ্রিয়ান মেয়ের কথা একটু চিন্তা করলো, তারপর বলে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা আঙ্কেল বসে থাকবে আমার জন্য। ইম্পর্টেন্ট? তুমি এর সাথে খেলা করো, আমি ততক্ষণে চলে আসবো। ওকে? আচ্ছা প্রমিস। হ্যাঁ মা, প্রমিস। বলে মেয়েকে নিয়ে নিচে নেমে নাস্তা করে অফিসে চলে যায়। আদ্রিয়ান ও তার বোন অনামিকা দুজন তায়েফ চৌধুরী আর স্নেহা চৌধুরীর সন্তান। তায়েফ চৌধুরী নিজেই একজন বিজনেসম্যান, তাদের পারিবারিক ব্যবসা আছে যেটা চালাতে আদ্রিয়ান বাবাকে সাহায্য করে। তাছাড়া আদ্রিয়ানের নিজেরও হোটেলের ব্যবসা আছে। তায়েফ চৌধুরী নিজের ঘরে বসে চা খাচ্ছিলেন। চা খাওয়া শেষে যে অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়ার উদ্যোগ নিবেন, ঠিক তখনই তৈরি হেলে তুলে তার রুমে আসে। নাতনিকে দেখে তায়েফ চৌধুরীর কপাল কুঁচকে যায়। তিনি জানেন এই সময় সে এখানে আসার না। তৈরি রুমে ঢুকে তায়েফ চৌধুরীকে দেখে মুখে হাসি নিয়ে ডাকলো, দাদা ভাই। হাত দুটো উঁচু করে দিয়ে নাতনির হাত বাড়ানো দেখে তিনি তাকে কোলে তুলে নিলেন আর বললেন, দাদা ভাই কিছু লাগবে? আজকে অফিসে না যাই? কেন দাদা ভাই? তুই খেলবে দাদু ভাইয়ের সাথে। তায়েফ চৌধুরীর কি সাধ্য আছে নাতনির কথা ফেলার? একমাত্র নাতনি তার, বড়ই আদরের, তাকে কি করে ফিরিয়ে দিয়ে কষ্ট দিতে পারেন? ওকে দাদা ভাই, আজ যাবে না। তুই খুশি তো? তুই খুব খুশি। তো এই আদ্রিয়ান চলে যাওয়ার পর রাহির সাথে খেলতে চলে যায়, সাথে নিজের দাদা ভাইকেও নিয়ে যায়। তনিমা ও তার বাবা মা এয়ারপোর্টে পৌঁছে গেছে। তাদের ফ্লাইট ছিল 11টা নাগাদ, কিন্তু কোনো এক সমস্যার কারণে তাদের ফ্লাইট বিকেল 4টার দিকে হয়। এখন তারা এয়ারপোর্টের ওয়েটিং রুমের মধ্যে রয়েছে। তনিমা জেদের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন তানিম সাহেব, কিন্তু এখন তার চিন্তা শেষ নেই। স্বামীর এত চিন্তা দেখে তাহিয়া খান বলেন, তো চিন্তা করতে হবে না, যা হবার ভালোই হবে। তুমি সব জেনো এই কথা বলছো তাহি? এখন কি আর পারবো সবকিছু থেকে আমার মেয়েটাকে আগলে রাখতে? পারবে না কেন? অবশ্যই পারবে। তোমার মেয়ে তো তোমারই রবে। আর তনিমা এখন ভীষণ খুশি। এতদিন পরে সে দেশে ফিরছে, তার যেন তর্স হইছে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি। নিজের সবকিছুই যেন সুন্দর। নিজের দেশের ভেজা মাটির গন্ধ, বাতাস সবকিছু যেন খুব খুব সুন্দর। নিজের দেশের বাতাসেও যেন একটা মামা গন্ধ আছে। তনিমা যেন এসব কিছুই অনুভব করছে।
বাংলাদেশ সময় রাত 9টা। তনিমা ও তার বাবা মা এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে, কারোর জন্য অপেক্ষা করছে। তনিমার পরনে সাদা একটা জামা, যার উপরে কালো সুতোর কাজ করা, কালো একটা প্যান্ট আর গলায় জড়ানো রয়েছে কালোর মধ্যে সাদা প্রিন্টের একটা জর্জেট ওড়না। তনিমা খানের বাড়ি থেকে গাড়ি এসেছে, সাথে এসেছে তহিদ আর তন্নি। তহিদ আর তন্নি 2 ভাই বোন, তানিম খানের ভাইয়ের সন্তান। তহিদ এসেই সব ব্যাগপত্র নিজেদের গাড়িতে তুলল। তনিমা গাড়িতে জানলার কাছে বসলো। তহিদ প্রথমে জানলা বন্ধ করে দিয়ে এসি অন করতে চেয়েছিল, কিন্তু তনিমা দেয়নি। সে চায় নিজের দেশের প্রকৃতিকে সকল অবস্থায় উপভোগ করতে। আদ্রিয়ান মেয়েকে দেওয়া কথা রাখতেই সকাল 11টার দিকে বাড়িতে এসেছিল ঠিকই, সারাদিন মেয়ের সাথে থাকার পর বিকেলের দিকে আবার অফিসে গিয়েছে। একটা মিটিং ছিল, তার সাথে একটা পার্টিতে ইনভিটেশনও ছিল। না যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে হবে, বিজনেস পার্টি বলেই কথা। এমন সময় এসব জায়গায় আদ্রিয়ানের বাবা যায়, কিন্তু আজ যেতে পারছেন না, কারণ তার নাতনির বায়না আজ তাকে বাড়িতে থাকতে হবে। সবাই তৈকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। তৈর এক কথা, তার দাদাই তার সাথে থাকবে আজ। তৈর আবদার মানতে তাইফ চৌধুরী বাড়িতেই রয়ে যেতে হলো, আর পার্টিতে যাওয়া আর ভার পড়লো আদ্রিয়ানের উপর। আদ্রিয়ানও না করতে পারলো না, মেয়ের আজকে দাদাকেই চাই তার জন্য। আদ্রিয়ান পার্টিতে এসেছে কিছুক্ষণ আগেই, মিস্টার রায়ের সাথে দেখা করে চলে যাবে। এই ভেবেই যখন যেতে লাগলো, তখনই হঠাৎ এক ভদ্রলোক এসে দাঁড়ালো আদ্রিয়ানের সামনে। আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে মিস্টার আদ্রিয়ান, কেমন আছো? হ্যাঁ মিস্টার রহমান, ভালো আছি। আপনি কেমন আছেন? সৌজন্যবোধের কারণে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। তোমার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কি যে খারাপ ভাগ্য তোমার মিস্টার আদ্রিয়ান, বিয়ে করছিলা, একটা মেয়েও হলো, কিন্তু সংসারটা আর টিকলো না। ভাবতেই কষ্ট লাগছে। সবকিছুর মধ্যে ছোট মেয়েটা কি দোষ ছিল বলো তো একটু? একটা বাচ্চাকে মা ছাড়া বড় হতে হচ্ছে, কতই না কষ্টের ব্যাপার। এই কথা শুনে আদ্রিয়ানের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। হাত দুটো সঙ্গে সঙ্গে মুঠো করে ফেলে, তারপরও কোনো সিন ক্রিয়েট না করে বলে, মিস্টার রহমান, ইটস মাই পার্সোনাল লাইফ, আর আমার জীবন নিয়ে কোনো কথা শুনতে চাইছি না আপনার কাছ থেকে। আর রইল আমার মেয়ের কথা, আমার মেয়ের কোনো মায়ের প্রয়োজন নেই। আমি তার বাবা, আমি তার মা। নিশ্চিত বুঝতে পেরেছেন মিস্টার রহমান। বলেই চলে আসে ওখান থেকে আদ্রিয়ান। রাত 10টা 25। আদ্রিয়ান বসে আছে একটা ব্রিজের উপর। নিজেকে যতই শক্ত দেখাক না কেন, দিন শেষে সেও তো একটা মানুষ, তারও তো মন আছে, তার মনেও তো ক্ষত আছে। আর আবার কেউ তার এই ক্ষতকে খোঁচালো। তাকিয়ে আছে ব্রিজের নিচে পানির স্রোতের দিকে। এখানে সে হারিয়েছে তার প্রিয়তমাকে, একা করে চলে গেছে তার প্রিয়তমা। তনিমা জানলা দিয়ে তাকিয়ে আছে, বাইরের গলায় ওড়নাটা উড়ছে বাতাসে তালে তালে। ব্রিজের উপর গাড়িটা আসতেই তনিমার ওড়না দমকা বাতাসে উড়ে গেছে। তনিমা আর ধরতে পারেনি। গাড়িও অনেকটা দূরে চলে আসায় আর ওড়নার জন্য দাঁড়ায়নি। আদ্রিয়ান বসে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, কেন সুখ কেন আমাকে একা করে চলে গেল? আমি কি এতই খারাপ ছিলাম যে আমার কাছে থাকা যেত না? আমাকে আর আমাদের মেয়েটাকে একা করে চলে গেলে। আমাদেরকে কষ্ট দেখে নিজে তো শান্তির ঘুম ঘুমাচ্ছ। এগুলো বলতে লাগলো। হঠাৎই একটা ওড়না এসে আদ্রিয়ানের মুখে পড়লো। আদ্রিয়ান ওড়নাটা হাতে নিয়ে ঘ্রাণ নিতে একটা পরিচিত গন্ধ নাকে আসে। মস্তিষ্ক জানান দিল এটা তার প্রিয়তমার শরীরের গন্ধ। আদ্রিয়ান যেন অনুভব করছে তার প্রিয়তমার উপস্থিতি। বিচলিত হচ্ছে তার মন প্রিয়তমার জন্য। পেছনে তাকিয়ে দেখতে লাগলো, কি নিরাশ হলো কেউ না থাকায়। হঠাৎই মস্তিষ্কে আবার জানান দিল যে তার প্রিয়তমা আর কখনো ফিরে আসবে না। ওড়নাটা গাড়ির পেছনে রেখে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নিজের রুমে ঢুকিয়ে দেখতে পেল তার ছোট্ট জানটা ঘুমিয়ে আছে। আদ্রিয়ান ওয়াশরুম থেকে এসেই নিজের ছোট্ট অস্তিত্বটাকে বুকের উপর জড়িয়ে নিল। এই জানটার জন্যই তো তার বেঁচে থাকা। এই জানটার মধ্যেই সে নিজের প্রিয়তমাকে খুঁজে পায়, নিজের প্রিয়তমার শরীরের গন্ধ পায়। নিজের মেয়েকে জড়িয়ে ধরে ভাবতে লাগলো প্রিয়তমার কথা।
আদ্রিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎই দুটো হাত তার পেট জড়িয়ে ধরে, পিঠে মাথা রাখে। তখন আদ্রিয়ান বলে, কি হয়েছে সুখ, মন খারাপ? আদ্রিয়ানের কথার পিছে ওই রমণী তার পিঠে নাক ঘষে আবারও পিঠে মাথা রাখে। আদ্রিয়ান তার কাণ্ডে মৃদু হাসে। তখন সে বলে উঠে, আচ্ছা আদ্র, তুমি কি করে বুঝে যাও আমি এসেছি? তুমি তো আমায় দেখোনি, তাহলে আর আমাকে সুখ কেন ডাকো? আদ্রিয়ান রমণীর দিকে ফিরে তাকায়, বলে, আমি তোমাকে সুখ ডাকি কারণ আমার সব সুখের শুরু আর শেষ তোমার মধ্যে। আমার জীবনের সুখের কারণ, উৎস সবকিছু তুমি, তাই সুখ ডাকি। আর বাকি রইলে চিনে ফেলা। তোমার উপস্থিতি, তোমার শরীরের গন্ধ আমি পাই, তোমাকে অনুভব করি, তাই চিনতে পারি। এই বলে তাকে ঘুরিয়ে চুলের ঘ্রাণ নিতে লাগে। আর আদ্রিয়ান বলে, তোমার চুলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ সব আমার চেনা, সবগুলো আমার ভালো লাগে। শর্ত, চুলের কোনো ঘ্রাণ নেই, ওটা শ্যাম্পুর গন্ধ। যাও গিয়ে শ্যাম্পু মেখে বসে থাকো। বাবা, ও বাবা, ও বাবা, ও তো আর কত ঘুমাবে, ও তো না। আদ্রিয়ান পিটপিট করে তাকিয়ে দেখে তই তার বুকের উপর বসে তাকে ডাকছে। আদ্রিয়ানকে তাকাতে দেখে তই এক ভুবন ভোলানো হাসি দিল। মেয়ের মুখে এমন হাসি দেখে আদ্রিয়ানের মনে প্রশান্তি যেন ছুঁয়ে গেল। আর কি চাই জীবনে এমন একটা মেয়ে থাকলে? তার এর কলিজার দিকে তাকিয়েই তো সারা জীবন পার করে দিতে পারবে। আদ্রিয়ানের ভাবনার মধ্যে তই বাবাকে ডাকে, ও বাবা, শুনো না, ও তো না আজ অফিসে যাবে না? না। কি না? তাড়াতাড়ি ও তো, কত দেরি হয়ে যাচ্ছে। কি যে করি না, ও তো ঘুমাতে। কোমরে হাত রেখে বড়দের মতো করে বলে। মেয়ের এমন পাকামো দেখে আদ্রিয়ান হেসে ওঠে। তই তখনও বাবার বুকের উপর বসে আছে। আদ্রিয়ান মাথার নিচে দুহাত নিয়ে বলে, আজ অফিসে যাব না মা, আজ সারাদিন আমি আমার মেয়ের সাথে কাটাবো। তুই, তুমি আজ অফিসে যাবে না? তুই সাথে থাকবে? হ্যাঁ। ইয়ে, আজ আমরা অনেক মজা করবো, অনেক খেলবো। লাইলা আপু, আমি আর তুমি আজকে আমরা খুলতে যাবো, আইসক্রিম খাবো, আবার মাম্মামের কাছেও যাবো। ওকে বাবা। জো হুকুম মেরি জান। তই কি বুঝলো জানা নেই, কিন্তু বাবার কথায় খিলখিল করে হেসে ফেলে। আদ্রিয়ানের গলা জড়িয়ে বুকে শুয়ে পড়ে। আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। কিছুক্ষণ পর তারা রেডি হয়ে নিচে নামতেই আদ্রিয়ানের মা স্নেহা চৌধুরী আদ্রিয়ানের বুকে লেপটা থাকা তৈর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কিরে আদ্রিয়ান, আজ অফিস যাবি না? বাবা মেয়ে যে রেডি হয়ে নিচে নামলি। না মা, আজ অফিস যাব না, আমার মেয়েদের সাথে নিয়ে ঘুরতে যাব। রাহি আর অনামিকা কোথায়? রুমে আছে, রাইকে ফ্রেশ করাচ্ছে। ও আচ্ছা, অনামিকাকে একটু বলে দাও তো রাহিকে রেডি করে নিয়ে আসতে। আচ্ছা তোরা খেতে বস, আমি এক্ষুনি বলে আসছি। আদ্রিয়ান তৈকে কোলে নিয়ে বসে পড়ে। তখনই তৈ বলে, বাবা, আজ আমি তোমারে খাবার দেবো নিজের হাতে, তেমন। তুমি পারবে না মা, আমি বরং তোমাকে খাইয়ে দিচ্ছি। না, তুই খাবার দিবে না তো তুই খাবি না। মুখ অন্যদিকে ফিরিয়ে বলে। আদ্রিয়ান মেয়ের কথা শুনে মনে মনে বলে, পুর মায়ের মতো হয়েছে, মায়ের জেদটা পেয়ে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পুরো মায়ের মতো হয়েছে, মায়ের জেদটা পেয়েছে। আচ্ছা তুমি আজ খাইয়ে দেবে, খুশি? তৈ বারবার মাথা উপর নিচ করে বলে। তনিমা তার বাবা মা রাতে এসে পৌঁছায়। এটা তানিম খানের বাবার বাড়ি। তানিম খানেরা দুই ভাই ও এক বোন। তারা দুই ভাই একসাথে এই বাড়িতেই থাকতেন। কিন্তু 4 বছর আগে তানিম খান আমেরিকায় চলে যায় কোনো এক বিশেষ কারণে। তারপর আর আশা হয়ে ওঠেনি। রাতে যেহেতু তাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল আর সবাই ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। সকালে তনিমা ঘুম থেকে উঠে হাত যেন তার মনটা বেশ ফুরফুরে লাগছে, কারণ অবশেষে সে বাংলাদেশে আসতে পেরেছে। রুম থেকে বেরিয়ে নিচে এসে তনিমা সবার সাথে মিলে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। তনিমা গিয়ে দাদির কাছে বসে। দাদি কেমন আছো? ভালো।
তোকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম। আমার কোলে মাথা রাখ। তনিমা দাদির কথা মতো তার কোলে মাথা রাখে। কিছুক্ষণ চুপ থেকে তনিমা বলতে লাগে, দাদি জানো, তোমাদের জন্য না আমার সব সময় মন খারাপ করতো। পাপাকে বারবার বলতাম নিয়ে চলো না বিড়িতে, কিন্তু পাপা অজুহাত দেখাতো। আমার তো তোমাদের সাথে কাটানো দিনগুলো মনে নেই, তাই তোমাদের দেখার জন্য আরো বেশি মন খারাপ করতো। তখন তনিমা দাদি বিড়বিড় করে বলে, তোর সাথে আমাদের কোনো স্মৃতি নেই। স্মৃতি ছিল না যে দিদি ভাই। কি বললে দাদি? ধ্যান ভাঙতেই তনিমার দাদি বলে, কিছু না, যা তোর দাদার সাথে দেখা করে আয়। আচ্ছা যাচ্ছি। বলেই তনিমা চলে যায়। সারাদিন দাদা দাদি কাকা কাকিমা ফুফু ও ভাই বোন নিয়েই অনেক আনন্দ করে। বিকেলে তনিমা যায় পার্কে ঘুরতে। পার্কে কিছুক্ষণ ঘোরার পর তনিমা একটা বেঞ্চে বসে পড়ে। তহিদ আর তন্নি পেছনে ফিরে দেখে তনিমা বসে পড়েছে। তখন তন্নি বলে, কি হয়েছে আপু, বসে পড়লে যে? আর ওইদিকে যাই। তোমরা যাও, আমি একটু বসি, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, আমরা তোমার জন্য ফুচকা নিয়ে আসি, তুমি এখানে বসো। ওই তহিদ, চল তো। মাম্মা, তুমি এটা নি, বাবা যে বললো তো আকাতে তালা হয়ে যেত, তাহলে তুমি এখানে তেমনে। জানো, তোমার জন্য বাবা কত কান্না করে, তাও তুমি আছো না। তুইও জন্য তোমার কত হয়। তনিমা বসেছিল, তো হঠাৎই একটা ছোট্ট বাচ্চার গলা শুনে পাশে তাকাতেই দেখে লাল টুকটুকে একটা জামা পরা 5 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। গলায় একটা লাভ ডিজাইনের লকেট সহ একটা চেন আর 2টা হাতে স্বর্ণের চুড়ি। চুলগুলো ছোট্ট করে একটা ঝুটি করে হেয়ার ব্যান্ড দেওয়া। সুন্দর মুখটা হালকা লাল হয়ে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। লাল জামাটাতে পরীর মতো লাগছে তাকে। তনিমা আলতো হাতে এনে কোলে বসিয়ে জানতে চায়, তোমার নাম কি বাবু? তুমি আমার নাম জানো না? না মামুনি, কি নাম তোমার? আমার নাম অতসী চৌধুরী। তুই? খুব সুন্দর নাম, তোমার মতোই কিউট। তোমার মা বাবা কোথায় অতসী? তুমি তো আমার মাম্মা। না মা, আমি তোমার মাম্মা না, তোমার ভুল হচ্ছে কোথাও। না তো, তুমি আমার মাম্মা। বাবা বলেছে তো, তোমার ছবিও তো আমি দেখেছি। আচ্ছা, তো কার সাথে এখানে এসেছো? লাইয়া আপু আর বাবার সাথে। তখনই তহিদ আর তন্নি আসে, হাতে 3 প্লেট ফুচকা নিয়ে। তন্নি তনিমার কোলে তৈকে দেখে বলে, ওকে আপু। ওর নাম অতসী চৌধুরী। তৈ হারিয়ে গেছে মনে হয়। হারিয়ে গেলে তোমার কোলে কেন? তখন তৈ রাগী চোখে বলে ওঠে, আমি আমার মাম্মামের কোলে, তোমার তাতে কি? কে তোমার মাম্মা? এটা আমার মাম্মা। তনিমার দিকে আঙ্গুল তুলে বলে, বাচ্চাটা কি বলছে তনিমা আপু? জানি না তন্নি, বারবার আমাকে মাম্মা মাম্মা বলছে। হঠাৎই তনিমার ফোনে কল আসতেই কথা বলে তনিমা, পাপা ফোন করেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু অতসীকে কোথায় রেখে যাব, আর ওর বাবাই বা কোথায়? আদ্রিয়ান পাগলের মতো খুঁজছে মেয়েকে। আদ্রিয়ান যেন দিশেহারা হয়ে পড়েছে, চারদিকে খুঁজছে। একটা লোককে জিজ্ঞেস করলো, এই যে ভাই, এখানে কোথাও লাল জামা পরা 5 বছরের একটা মেয়েকে দেখেছে? কিছুক্ষণ আগে। তৈ আঙ্গুলের ইশারায় আদ্রিয়ানকে দেখালো। পাপা আইসক্রিম। না মা, সকালেই তো খেলে, আবার খেলে তো ঠান্ডা লাগবে। না, আমি তাবো। জেদ করে না মা। আমি তাবো তাবো তাবো। আচ্ছা, এনে দিচ্ছি। আদ্রিয়ান আইসক্রিম কেনার পরে পেছনে ফিরে দেখে তৈ নেই। তখন রাহির কাছে জানতে চায়, রাহিমা, বনু কোথায়? এখানে তো ছিল। বনু কোথায় গেল? বনু আমি তো জানি না মামাই।
আজিয়ানের মাথায় যেন বাজ পড়লো মেয়েকে না পেয়ে। রাইকে ড্রাইভারের সাথে পাঠিয়ে দিয়ে আজিয়ান মেয়েকে খুঁজতে লাগলো। মেয়েকে খুঁজে না পেয়ে আজিয়ান, তাই মা কোথায় তুমি? তাই কোথায় বাপ্পা তোমাকে খুঁজছে? কান্নায় হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। তখন পেছন থেকে ডাক আসে, বাবা। আজিয়ান মেয়ের গলা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকায়। উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দেয় মেয়ের মুখে। সারা মুখ চুমুতে ভরিয়ে দেয়। তোই আজিয়ানের চোখের পানি দেখে বলে, বাবা তুমি কান্না করতেছে কেন? কোথায় চলে গিয়েছিলে মাম্মা? জানো বাবা তোমাকে কত খুঁজেছি। তুমি বাবাকে একা রেখে চলে গেলে বাবার কষ্ট হয় না বলো? তলি বাবা আলো হবে না, দেখো তুই চলে এসেছে না। তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো আমাদের একটা মিলে এনে দাও না, কিন্তু আটটা ছোট্ট ভাইয়া মিনিটা কে নিয়ে চলে গেছে, তারপর হারিয়ে যায়। আর এমন করবে না বাবা, আজকে তোমাকে একটা মিনি দিব এনে, ওকে? লাবু বাবা। তোমাকে এখানে কে নিয়ে এসেছে মাম্মা? জানো বাবা, আমি না মাম্মামকে দেখেছি, মাম্মাম নিয়ে এসেছে এখানে। কে মাম্মা? তুই পেছন ঘুরে আঙ্গুল তাক করিয়ে বলে, ওই যে মাম্মা। আজিয়ান তৈর ইশারা অনুযায়ী তাকিয়ে দেখে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তুই তার মাম্মাকে না পেয়ে তহিদের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমার মাম্মা কোথায় বাবা? তোমার মাম্মামের একটা কাজ পড়ে গিয়েছে দেখেই চলে গিয়েছে, আর বলেছে অতিথির সাথে পরে আবার দেখা করবে। আজিয়ান উঠে এসে দাঁড়ায় তহিদ আর তন্নির সামনে। তহিদ আজিয়ানকে দেখে দাঁড়িয়ে বলে, হাই, আমি তৌহিদ খান। হাই, আমি আদ্রিয়ান চৌধুরী। তোমার বাবার নাম কি তৌসিফ খান? জি, আর ও আমার বোন তন্নি খান। আচ্ছা। আপনি সেই বিখ্যাত ব্যবসায়ী আদ্রিয়ান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ। অতিথি আপনার মেয়ে? হ্যাঁ, তাই আমার মেয়ে। আচ্ছা, তাই কাকে মাম্মা বলছিল? ও আমার আপু তনিমা। জানি না কেন অতিথি বারবার মাম্মা বলছিল। আচ্ছা, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? বলো। অটিসির মাম্মাম নেই? আজিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, মারা গেছে 4 বছর আগে। ও আচ্ছা, আই এম সরি। ইটস ওকে। আচ্ছা, আজ আমরা আসি। আজিয়ান তৈকে কোলে নিয়ে পেছন ফিরতেই তৈয়ে বলে ওঠে, বাবা দাঁড়াও। কি হয়েছে মাম্মা? ওই মামাটার সাথে কথা আছে। আজিয়ান ভ্রুজোড়া কুচকে তাকাতেই তৈ বলে, এই মামা, মাম্মামকে নিয়ে আসবে আমার বাড়িতে, না আসলে আমি গিয়ে পিটি দিব। আলপথ আন্টিকে ও বলে আসছে তুই ভালো মেয়ে, তাই খাবার সাথে রাগ করে না, তাই না বাবা? হ্যাঁ মা। তৈ আবারও তহিদকে বলে, মনে থাকবে তো তুই? হ্যাঁ মা, মনে থাকবে। তখনই আজিয়ান তহিদ আর তন্নিকে বলে, একদিন এসো আমাদের বাড়িতে সময় করে। তোমাদের ওই বোন কি যেন নাম, তনিমা। হ্যাঁ, তনিমাকে নিয়ে এসো তোমরা। আচ্ছা স্যার। স্যার বলতে হবে না, আমি তো কোনোভাবে তোমাদের স্যার হই না, ভাইয়া বলতে পারো। আচ্ছা ভাইয়া। আজিয়ান তৈকে নিয়ে বাড়িতে চলে আসে। তৈকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেয়, কিন্তু মেয়ের সাথে একটা কথাও বলে না। আর এদিকে তৈ আজ দুষ্টামি ছাড়া সবকিছুই করছে। বাবার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, তো আদ্রিয়ান কোনো কথাই বলছে না মেয়ের সাথে। বাবা, ও বাবা, শুনো না, আমার সাথে কথা বলবে না আমার সাথে? তাহলে আমিও মামার কাছে চলে যাব, তুই রাখবে না তোমার কাছে? মেয়েরা এমন কথায় আজিয়ানের বুকটা যেন ধক করে উঠল, কিছু হারানোর ভয়। আজিয়ান সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরলো। আজিয়ান তৈর কপালে চুমু দিয়ে বলে, এমন আর বলবে না মাম্মা, তোমার কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না। তুমি তো আমার সব, আমি তো তোমার জন্যই বেঁচে আছি। আর এমন করবে না, বাবাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না। ও
বাবা তুমি এমন করছো কেন? আমি তোমার ছেলে কোথাও যাব না, প্রমিস। মেয়ের কথায় আদ্রিয়ানের বুকটা যেন হালকা হয়, মুখে হাসি ফুটে বলে। তনিমা বসে রয়েছে নিজের রুমে, বারবার তৈর কথা মনে পড়ছে। কি যে মায়া ভরা মুখ মেয়েটার, আধো আধো কথাগুলো কি যে মিষ্টি লাগে। বিকেলের কথা, তনিমা তার বাবার সাথে বসে কথা বলতে লাগলো। পাপা ফোন করেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু অতসীকে কোথায় রেখে যাব, আর ওর বাবাই বা কোথায়? তৈবা তনিমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় যাবে মাম্মা? পাপা ফোন করেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তনিমার গলা জড়িয়ে ধরে বলে, কি জ্বালায় পড়লাম বলো তো? কে মেয়ে মাম্মা মাম্মাম বলে তো পেরেশান করে রেখে দিয়েছে। এই এই তনিমা আপু, তোমার মাম্মাম? যাও গিয়ে তোমার মাম্মামকে খোঁজো, আমাদের না জ্বালিয়ে। তখনই তন্নি বলে উঠে, মুখে আঙ্গুল দিয়ে বলে। তহিদ বলে ওঠে, কি হয়েছে? কি তন্নি বাচ্চাদের সাথে কেউ এভাবে কথা বলে? বেসিক সেন্স নেই তোর? তখন তনিমা বলে ওঠে, আচ্ছা ওর বাবাকে একটু খুঁজে বের করি, তারপর না হয় অতসীকে তার বাবার কাছে দিয়ে চলে যাব। এগুলো ভাবছিল তনিমা, হঠাৎই তহিদের ডাকে ভাবনা থেকে ফিরে। তহিদ বলে, ওই তনিমা আপু কখন থেকে ডাকছিস? কি এত ভাবছো? হ্যাঁ তেমন কিছু না, অতসীকে দিয়ে এসেছো? তুমি জানো অতিথি বিখ্যাত ব্যবসায়ী আদ্রিয়ান চৌধুরীর মেয়ে। আদ্রিয়ান চৌধুরী না অনেক ভালো মানুষ, সবার সাথে কেমন সুন্দর করে কথা বলে, অনেক ভদ্র। আর অতসীর মা আমাকে কেন মাম্মা বলছিল? আচ্ছা কিছুক্ষণের মধ্যে বাচ্চাটার মায়ায় পড়ে গেছি। এত আদরে না বাচ্চাটা, দেখলেই মন চায় আদর করে কোলে নিয়ে বসে থাকি। রাত 10:30। আদ্রিয়ান মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘুমানোর জন্য। অন্য সময় তো এই ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আজ সে ঘুমালো না। আদ্রিয়ান বুঝতে পারে মেয়ের আজ কোনো বড় আবদার আছে বা কোনো গুরুতর বিষয়ে আলোচনা করবে। আদ্রিয়ান মেয়েকে বুকে নিয়ে শুতেই তুই বলে ওঠে, বাবা মা এটা করতে দিল। মেয়েকে বড়দের মতো অনুমতি নিতে দেখে আদ্রিয়ান হেসে বলে, হ্যাঁ বলো। কালকে পড়বে তুমি মাম্মামকে তুই বাড়িতে আসতে। আচ্ছা। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তৈকে বলে, বাবার জান। তুই বুঝতে পারে তাকে ডাকছে, উত্তরে বলে। আদ্রিয়ান মনে মনে হাসে। বাবার একটা কথা শোনো, বাবা তোমাকে বলেছিলাম না তোমার মাম্মা আকাশের তারা হয়ে গেছে? তাহলে তুমি কাকে মাম্মা বলছো? ওটা তো তোমার মাম্মা না। তোমাকে না আমি মাম্মার কাছে নিয়ে যাই? না ওটা আমার মাম্মা। বাবার কথা শোনো। না বুঝলাম না, ওটা আমার মাম্মা। আদ্রিয়ান আর মেয়েকে ঘাটালো না, পরে যদি অসুস্থ হয়ে পড়ে এই ভয়ে। ও বাবা বলো না মাম্মামকে আসতে, ওই মাম্মাম সাথে একটু খেলবে, বেটে না একটুখানি। সকাল থেকে তুই আদ্রিয়ানের পিছু পিছু ঘুরছে আর বলছে, এতদিন তো আদ্রিয়ান তুইকে কিছু না কিছু বুঝিয়ে। আজ আর তুই কিছুই মানতে নারাজ। তনিমার সাথে তুই দেখা 15টা দিন পর্যন্ত তুইকে এটা ওটা বুঝিয়েছে, কিন্তু আজ আর কিছুতেই কিছু হচ্ছে না। আদ্রিয়ান বুঝতে পারছে না কি করবে। হঠাৎ করে একজন অপরিচিত মেয়েকে কি করে আসতে বলবে, আর একে না পারছে মেয়েকে বুঝাতে। নিজেকে কেমন অসহায় অসহায় লাগছে। সুখ চলে যাওয়ার পর প্রথম এমন লাগতো আদ্রিয়ানের, আবার আজ এতদিন পর এমন লাগছে। আদ্রিয়ান মেয়েকে কাছে এসে কোলে বসিয়ে বলল, মা বাবার কথা শোনো, ওটা তোমার মাম্মা না, তোমার মাম্মা তারা হয়ে গেছে। না ওটাই আমার মাম্মা, বলেছিল না তখন থেকে। আদ্রিয়ান কিছুটা রেগে গিয়ে বলে, বলছি না তোমার মাম্মা মারা গেছে আর কখনো ফিরবে না? তো এই কিছুটা ভয় পেয়ে বলে, মারা যাওয়া কি বাবা? আদ্রিয়ান অসহায় ভাবে তাকিয়ে থাকে মেয়ের দিকে। অবুঝ মেয়েটা মারা যাওয়ার কি বুঝে? তার মা মারা গেছে আরো ছোটবেলায়। তুই আবারও বলে ওঠে, তুমি মাম্মামকে না এনে দিলে আমিও মারা যাব। মেয়ের এমন কথা কর্ণপাত হতে আদ্রিয়ানের বুকটা মজুর দিয়ে ওঠে। তাই বাবা কিন্তু এখন মারবো। আদ্রিয়ানের শক্ত কথায় হঠাৎই তুই বলে ওঠে,
বাবা মাপবে, পিটি দিবে তুইকে। বলতে বলতেই তৈ চোখ উল্টে আসে, সারা শরীর ঘামতে থাকে, হাত পাও কাঁপতে শুরু করে। আদ্রিয়ান মেয়ের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি বাড়ির সবাইকে ডাকে আর তৈকে সোফায় শুয়ে বলতে লাগলো, মাম্মা তাই শোনা, আমার বাবা পিঠে দিব না, এনে দিব তোমার মাম্মাকে। এমন করে না মা, তাকাও আমার দিকে, এনে দিব তো। বলতে বলতেই তৈর হাত ঘষতে লাগলো। সবার এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। তাইব চৌধুরী তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে। কিছুক্ষণ পর তৈ আস্তে আস্তে ঠিক হতে লাগে। আদ্রিয়ান মেয়েকে কোলে নেয়। তৈ দুর্বল হয়ে পড়ে রইল বাবার বুকে। আদ্রিয়ান একজন সার্ভেন্টের উদ্দেশ্যে বলল, পানি নিয়ে এসো। পানি আনতে আদ্রিয়ান মেয়েকে পানি খাইয়ে দেয়। তৈ বলল, বাবা আমালে পিটি দিবে দাদু ভাই। তখন আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে বলে, না মাম্মা, বাবা তোমাকে মারবে না, পিঠে দিবে না। তৈ তাকায় আদ্রিয়ানের দিকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই মাম্মামকে এনে দিবে না? দিব মা, সবকিছু এনে দেবো, তুমি শুধু ঠিক হয়ে যাও। স্নেহা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বলে, আমার দিদি ভাইকে ঘরে নিয়ে যাও, ডক্টর হয়তো আসছে, আবার কেন এমন হলো জানতে হবে না? আদ্রিয়ান মেয়েকে কোলে নিয়ে নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর ডক্টর এসে তৈকে দেখে। সব পরীক্ষা করার পর ডক্টর আদ্রিয়ানের উদ্দেশ্যে বলে, তেমন সিরিয়াস ব্যাপার না, আবার অ্যাটাক হয়েছিল। কিন্তু ডক্টর, প্যানিক অ্যাটাক হলে আমার মেয়ে এমন হয়ে যায় কেন? এত সিরিয়াস সাধারণত প্যানিক অ্যাটাক হয় না। দেখুন মিস্টার আদ্রিয়ান, তৈবা এখনো ছোট, তাই প্যানিক অ্যাটাক হলে এটা সহ্য হয় না, তাই এমন হয়। এখন হয়তো এটা নর্মাল ব্যাপার, কিন্তু এটা বারবার হতে থাকলে কিন্তু তৈবার শারীরিক মানসিক দুই সমস্যা হবে। তো ডক্টর কি করব? চিকিৎসা তো যা করার তা হচ্ছে, কিন্তু আপনারা ওকে উত্তেজিত হতে দিবেন না, আর ও যা চায় তাই একটু দেওয়ার চেষ্টা করবেন। আদ্রিয়ান আর ডক্টর কথা বলছিল, তখনই তৈ ডাকে তাকে। বাবা। আদ্রিয়ান মেয়ের পাশে বসে বলে, মাম্মাম আসবে না? হ্যাঁ আসবো তো, তুমি এখন ঘুমাও, ঘুম থেকে উঠে দেখবে মাম্মা এসে গেছে। প্রমিস? প্রমিস মা, এখন ঘুমাও, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। তৈ বাবার কথায় চোখ বন্ধ করে আর আদ্রিয়ান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই তৈ ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান উঠে বাইরে আসতে স্নেহা প্রশ্ন করলো, আদ্র তুই কার সাথে কথা বলছিল? আদ্রিয়ান কিচ্ছু না বলে চলে যেতে নিলেই আবার বলে, আদ্র আমি কিছু বলছি তোমায়, আর তুমি আমায় এড়িয়ে যাচ্ছ। তুই কাকে মামাম বলে ডাকলো? আগে তো কোনোদিন এমন করেনি, এখন কেন এমন করছে? আদ্রিয়ান মায়ের দিকে ফিরে বলে, মেয়েটাকে দেখেছো তুমি? না, ওই দিন তৌসিফ খানের ছেলে মেয়েরা এসে দিয়ে গেছিল, তাইকে তনিমা মেয়েটা চলে গিয়েছিল, তাই দেখা হয়নি। এখন কি করবে? মেয়েটাকে কি আসতে বলবে? আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাকে বলেছি একটা বিয়ে করে নাও, তাহলে তোর মায়ের অবস্থা পূরণ হবে। মা প্লিজ, আমি বললাম না তাইর জন্য কোনো মায়ের দরকার নাই, আমাদেরকে ছেড়ে দাও আমাদের মতো। স্নেহা চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লো, তার আর কিচ্ছু বলার নেই। তাবাসসুম চলে যাওয়ার পর ছেলে এমন হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বলে, আমার ছেলে সুখ চলে যাওয়ার সময় তার জীবনের সব সুখ কেড়ে নিয়ে গেছে। তনিমা ঘরে বসে বই পড়ছিল, তখনই কোথা থেকে যেন দৌড়ে তহিদ এসে তনিমাকে বলে, আপু আপু শোনো না। তনিমা বইটা বন্ধ করে বলে, তোমার অতিথির কথা মনে আছে? পার্কে যেন দেখা হয়েছিল, তোমাকে যে মাম্মাম ডাকছিল। হ্যাঁ মনে আছে, মেয়েটা অনেক কিউট। তোমাকে ওদের বাড়ি যেতে হবে, আমি আর তন্নিও যাব। কেন? ওদের বাড়িতে কেন যাব? আসলে অতিথি তোমার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে, তাই আদ্রিয়ান চৌধুরী বাবাকে অনুরোধ করেছে তোমাকে যেন একবার ওদের বাড়িতে যেতে দেয়, গাড়িও পাঠিয়েছে। কি? অতসী অসুস্থ হয়ে পড়েছে? তুই যা, আমি রেডি হয়ে আসছি। আদ্রিয়ান নিজের রুমে ল্যাপটপ নিয়ে কাজ করছে। তৈ ঘুম থেকে ওঠার পর তাকে আদ্রিয়ান বুঝিয়েছে তনিমা বিকেলে আসবে। তৈও বাবার কথা মেনে নিয়েছে। তৈ বাগানে তার রহিমের সাথে কথা বলছে, এখানে ওখানে পাখির মতো ফুরুত ফুরুত কারো যেন উঠছে।
রহিম মিয়া বাড়িতে বাগানে মালির কাজ করে। চৌধুরী পরিবারে আগে বাগান নিয়ে এত মাতামাতি ছিল না, কিন্তু আদ্রিয়ানের বিয়ের পর তাবাসসুম বাগান খুব পছন্দ বলেই আদ্রিয়ান নিজে হাতে বাগান তৈরি করেছে। আদ্রিয়ানের কথা, তার সুখ কিছু চাইবে আর তা আদ্রিয়ানের সাধ্যের মতো থাকলে আদ্রিয়ান করবে না, এটা কি কখনো হয়? প্রথম দিকে সুখ নিজেই বাগানের পরিচর্যা করত, তারপর আদ্রিয়ান বাগানের মালিক কাজের জন্য রহিম মিয়াকে রাখেন। রহিম মিয়া চৌধুরী বাড়িতে কাজ করেন 7 বছর ধরে। সুখের গোলাপ খুব পছন্দের ছিল, তাই বাগানে একাংশেই নানা রকম গোলাপ এনে লাগিয়েছে আদ্রিয়ান। তৈ তার মালি দাদুর সাথে কথা বলছে। মায়ের মতো তৈরও ফুল খুব পছন্দ। রহিম মিয়া একটা গোলাপ ছিঁড়ে তৈর কানে গুজে দিতেই তৈ খিলখিলিয়ে হেসে ওঠে। হঠাৎই গাড়ির আওয়াজে তৈ পিছন ফিরে তাকায়, দেখতে পায় বাগানের সামনে গাড়িটা এসে থামে। তনিমা গাড়ি থেকে নামে। তৈ তার মাম্মামকে দেখে চিৎকার করে বলে, মাম্মা। তনিমা সামনে তাকাতেই তৈ দৌড়াতে শুরু করে। তখন তনিমা বলে, আস্তে মা, পড়ে যাবে। তনিমা বলতে বলতে তৈ পড়ে গেল। তনিমা দৌড়ে যায় তৈর কাছে। তনিমার সাথে তহিদা তন্নিও যায়। তনিমা তৈকে তুলে বলতে লাগে, অতসী মামনি, কোথাও লেগেছে? ব্যথা পেয়েছো? তৈ মাথা নাড়িয়ে না বলে। তৈ আবার দৌড়ে চলে যায়। তনিমা বলে, অতসী কোথায় যাচ্ছ? আস্তে মা, আবার পড়ে যাবে। তৈ দৌড়ে বাগানে রহিম মিয়ার কাছে গিয়ে বলে, দাদু, এটা ফুল দাও তো। এই নাও দিদি ভাই। তৈ আবারও ফুলটা নিয়ে দৌড়ে তনিমার কাছে যায়। গিয়ে তনিমার কানে গোলাপটা গুজে দিয়ে বলে, তুই মাম্মা টেম টেম। খিলখিলি হেসে ওঠে। 2 হাত বাড়িয়ে দেয় তনিমার দিকে। তনিমা মিষ্টি করে হেসে তৈকে কোলে তুলে নেয়। তারপর তৈ বলে, মাম্মা চলো চলো, তুই বাড়ি চলো। পেছনে তাকিয়ে তৌহিদের উদ্দেশ্যে বলে, মামা চলো, আর পচা আন্টি তারে বলো আসতে। অতসী মা এমন করে বলে না, অতসী তো গুড গার্ল, তাই না? সরি বলো। তৈ মাথা নাড়িয়ে তনির দিকে তাকিয়ে বলে, চলি। তনিমা তৈকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে আসতেই তৈ কোল থেকে নেমে ডাকতে শুরু করে, দাদু ভাই, তোমরা কোথায়? দেখো তুই মাম্মা এসেছে। ও দাদু ভাই, ও দিদুন, কোথায় তোমরা? ইমনি, লাহিয়াপু, কোথায় তোমরা? তৈর এমন ডাকে তনিমা কিছুটা বিব্রত হলো। তনিমা তৈর হাত ধরে বলে, বাবা দেখবে না তুই মাম্মা এসেছে। রুম থেকে স্নেহা চৌধুরী বেরোতে বেরোতে বলে, কি হয়েছে দিদি ভাই, ডাকছো? বাকিটা বলার আগে তিনি তনিমার দিকে তাকিয়ে বলে, তাবাসসুম। তৈ স্নেহা চৌধুরীর কাছে এসে বলে, দেখো দিদুন, আমার মাম্মা এসেছে। স্নেহা চৌধুরী তনিমার কাছে গিয়ে মুখে একবার হাত বুলিয়ে পেছনে ফিরে আদ্রিয়ানকে ডাকতে শুরু করে, আজি দেখে যা আমাদের তাবাসসুম। তখন অনামিকা রুম থেকে বের হতে হতে বলে, কি হয়েছে মা, তুই এতক্ষণ ডাকছিলে কেন? আর তুমি ভাইয়াকে ডাকছে কে? আর কিছু বলার আগে তনিমার দিকে তাকিয়ে কথা বন্ধ হয়ে যায় অনামিকা। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, ভাবিমণি। তখন স্নেহা চৌধুরী আবার তনিমার দিকে এসে বলে, কোথায় ছিলে এতদিন আদ্রিয়ান? তৈবা আমাদের কারোর কথা কি মনে পড়েনি? তনিমা বলার চেষ্টা করলো, আপনাদের কোথাও। তনিমাকে বলতে না দিয়ে স্নেহা চৌধুরী বলে, কিসের এত রাগ ছিল আমাদের উপর যে আমাদের ছেড়ে চলে গেলি? আদ্রিয়ান রুম থেকে নিচে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে বের হলো তৈর কিছু হয়েছে মনে করে। আদ্রিয়ান নিচে নামতে নামতেই বলে, কি হয়েছে মা? তার কিছু হয়েছে? স্নেহা চৌধুরী বলে ওঠে, দেখ আদ্রি, আমাদের তাবাসসুম বেঁচে আছে, তোর সুখ বেঁচে আছে। এই যে দেখ আদ্রিয়ান। তাকায় তনিমার দিকে, দেখতে থাকে। আদ্রিয়ানের মনে হচ্ছে যেন তার সুখী দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান এগিয়ে আসতে নিলেই তনিমার কথা শুনে থেমে যায়। তনিমা বলে, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তাবাসসুম বা সুখ নই, আমি তনিমা। তৈ অসুস্থ শুনে এসেছি। আদ্রিয়ান সাহেব আমাদের আসার অনুরোধ করেছিলেন। আদ্রিয়ান নিজেকে সামলে নিয়ে বলে, মা ওনাকে ছেড়ে দাও, উনি সুখ না আর মিস তনিমা
ধন্যবাদ আপনি এখানে এসেছেন। এভাবে বলবেন না, অত সে অসুস্থ শুনে আমি এসেছি। আজিয়ান মেয়ের দিকে তাকিয়ে দেখে তৈয়ের জামাতে মাটি লেগে আছে। আজিয়ান দ্রুত পায়ে হেঁটে মেয়ের কাছে গিয়ে বলে, তাই মাম্মা, কি হয়েছে তোমার? জামাতে মাটি লেগে আছে কেন? একটু পরে গেছিলাম। কি বলছো মাম্মা? ব্যথা পেয়েছো? দেখি দেখি হাতটা দেখি। বলে আজিয়ান দেখতে পায় ডান হাতটা একটু ছিলে গেছে। আজিয়ান হুঙ্কার দিয়ে বলে, তাই সাথে বাগানে কে গিয়েছিল? খেয়াল রাখোনি কেন? সার্ভেন্টদের উদ্দেশ্যে আবারও বলে, তোমাদেরকে টাকা দিয়ে এমনি এমনি রাখা হয়েছে নাকি আর বাচ্চাদের খেয়াল রাখতে পারো না? সব কয়টাকে বের করে দিব। স্নেহা চৌধুরী বলে, কি হচ্ছে আদ্রিয়ান, একটু শান্ত হও। কি শান্ত হব মা? তোমরা আমার মেয়েটার খেয়াল রাখতে পারো না। আদ্রিয়ান তৈয়ের হাত ধরে বলে, চলো মা, তোমাকে চেঞ্জ করিয়ে দিই। না বাবা, তার চেঞ্জ করাবে। কিন্তু মা, প্লিজ বাবা। অনামিকা, তাই আর ওদের তাই রুমে নিয়ে যাও। তাইকে মেডিসিন লাগিয়ে আর ওনাদের কিছু নাস্তা দাও। আমি আমার রুমে যাচ্ছি। আর ধন্যবাদ মিস তনিমা। বলে আজিয়ান 1 মিনিটও না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। অনামিকা আজিয়ানের কথায় তৈ আর তনিমাকে তৈয়ের রুমে নিয়ে যায়। তার সাথে তহিদ আর তন্নিও যায়। তনিমা রুমে আসতেই তৈ বলে ওঠে, পিমনি, তোমারই দাও। মাম্মা চলো, আমরা ফ্রেশ হবো। অনামিকা তৈকে বলে, পিউমনি, তোমার ড্রেসগুলো বের করে যাও। না, আজ তুই আর মাম্মা বলবে। তুমি যাও। আচ্ছা। অনামিকা তনিমার দিকে তাকিয়ে বলে, কিছু মনে করো না, তুই তোমাকে মাম্মাম বলছে আর তোমাকে এগুলো করতে হচ্ছে। সমস্যা নেই আপু, অতসীর কাজ করতে আমার কোনো খারাপ লাগবে না। অতসীকে আমার বেশ পছন্দ। আচ্ছা, ড্রয়ারে মেডিসিন আছে, তুইকে একটু লাগিয়ে দিও। তারপর তোমরা নিচে এসো, নাস্তার ব্যবস্থা করেছি। এসবের কোনো দরকার নেই আপু। আচ্ছা। অনামিকা চলে যেতেই তনিমা তৈকে জিজ্ঞেস করলো, তা অতসী, তোমার জামা কাপড় কোথায়? এই তো মাম্মা, এই আলমারিতে। তনিমা আলমারিটা খুলে দেখে তৈ অজস্র জামা, ম্যাচিং করে জুতা আর খেলনা দিয়ে ভরা। তনিমা তৈকে জিজ্ঞেস করলো, অতসী, এগুলো সব তোমার? মাম্মা, সব বাবা কিনে নিয়েছে। বাবা আমার জন্য সব সময় কাপড় আনে। আচ্ছা বলো, কোনটা পরবে? ওই লালটা। আচ্ছা চলো। তনিমা তৈকে রেডি করিয়ে নিচে আসে। নাস্তা করে সবার সাথে কথা বললো। সারা বিকেল তৈতে খেললো। তৈ তো সারাক্ষণ মায়ের নাওটা হয়ে মায়ের পেছন পিছন ঘুরলো। সন্ধ্যার দিকে তনিমা তহিদ আর তন্নি চলে যেতে নিলেই তৈয়ের মন খারাপ হয়ে যায়। কেন তার মাম্মা চলে যাবে? তনিমা বলেছে তৈকে আবার সে আসবে। এবার তৈর সাথে যোগাযোগ করার জন্য নাম্বারও নিয়েছে তনিমা। আর তৈকে বলেছেন যেন তাদের বাড়িতে যায়। তারপর তনিমা তহিদ আর তন্নি চলে যায়। তনিমারা যতক্ষণ বাড়িতে ছিল আদ্রিয়ান নিজের রুম থেকে বের হয়নি, আর না রুমের দরজা খুলেছে। আদ্রিয়ান নিজের রুমে বিধ্বস্ত বসে আছে আর তাকিয়ে আছে তার সুখের ছবির দিকে। আজ এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার সুখ ফিরে এসেছে, নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হচ্ছিল। কিন্তু না, তার নিয়তিতে যে আজ অন্য কিছু ভেবেই আদ্রিয়ান দীর্ঘশ্বাস ছাড়লো। তাকিয়ে দেখতে থাকলো তার সুখের মায়া ভরা মুখের দিকে। হঠাৎই দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে আদ্রিয়ানের। কেউ যেন অদক্ষ হাতে দরজা ধাক্কা দিচ্ছে। আদ্রিয়ান একটু খেয়াল করলেই শুনে পায় তৈ ডাকছে, বাবা বাবা দরজা খোলো। বাবা, আমি আসবো, খোলো দরজা। আদ্রিয়ান মেয়ের আধো আধো কথা শুনে হেসে ওঠে। দরজা খুলতেই তৈ কোমরে হাত রেখে বলে, কি করছিলে? তুই কখন থেকে ডাকছে, গলা ব্যথা হয়ে গেল। আদ্রিয়ান মেয়েকে কোলে নিয়ে পানির গ্লাস এগিয়ে মুখের ধারে দিয়ে বলে, আমার মায়ের গলা শুকিয়ে গেছে, ব্যথা করছে। এই নাও পানি খাও, পাকা ভুড়ি। আমি বলি না। তাই না? জানো বাবা, আজ মাম্মা আমার সাথে অনেক খেলা খেলেছে, আমার সাথে গল্প করেছে। আমরা আজ অনেক 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 মজা করেছি। তুমি থাকলে না কেন আমাদের
তাতে? আদ্রিয়ান চুপ করে গেল। মেয়েকে কি উত্তর দিবে ভাবছে সে। তখনই অনামিকা এসে দরজায় নক করে বলে, ভাইয়া আসবো? তুমি কি ব্যস্ত? না, ভেতরে আয়। কিছু বলবি? হ্যাঁ, বলার ছিল। কি বলবি বল। 1 মিনিট। বলেই তৈকে আদ্রিয়ানের কোল থেকে নিজের কাছে নিয়ে অনামিকা বলে, তৈমা, তোমার রায়ে আপু ডাকছে দিদুনের কাছে গল্প শুনতে, আর রাতের খাবারও তো খেতে হবে। আমি বাবার সাথে খাবো, বাবা খাইয়ে দিবে। এখন যাও, রায়ে আপু ডাকছে তো, গল্প শোনাবে তোমার দিদুন। আচ্ছা বাবা, আমি যাই। যাও মা। আদ্রিয়ান মেয়েকে কোল থেকে নামিয়ে দিতেই তুই দৌড়ে চলে যায়। অনামিকা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তোমার কি মনে হচ্ছে না তনিমাই ভাবিমণি? না। কিন্তু ও তো ভাবিমণির মতো দেখতে, আর কেন জানি না মনে হচ্ছে ওই ভাবিনি। মিথ্যা বললো না। আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছে ও সুখ, কিন্তু পরে সব ভেবে দেখলাম ও সুখ না। আমি আমার সুখকে নিজের হাতে দাফন করেছি। এটা তো মিথ্যে নয়। তোর মনে আছে অনি, আমাদের যেদিন অ্যাক্সিডেন্ট হয়, সুখ ব্রিজের নিচে পড়ে যায়, তার 2 দিন পর সুখের থেতলে যাওয়া শরীরটা আমি নিজ হাতে দাফন করেছি। ওই একটা মানুষ আমার জীবনের সব খুশি শেষ করে দিয়েছে সুখকে কেড়ে নিয়ে। তার শাস্তি তো কম পেয়েছে ভাই। তাতে কি হয়েছে অনি? আমি আমার সুখকে ফিরে পেয়েছি, নাকি তাই তার মাকে পেয়েছে? বলতে পারিস অনি, আমার ওইটুকু মেয়ের কি দোষ ছিল তাতে মা হারা বানিয়ে দিল? ওর আমার সাথে শত্রুতা ছিল, আমাকে মারত, সুখকে কেন কেড়ে নিল? এখন তো আমি বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করছি অনি। বলে আদ্রিয়ান কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। অনামিকা আদ্রিয়ানের পাশে বসে জড়িয়ে ধরে ভাইকে বলতে লাগে, এমন করিস না ভাইয়া, তুই কষ্ট পেলে যে আমাদেরও কষ্ট হয়, তোর কষ্ট যে আমাদের সহ্য হয় না। তুই কথাটা একবার চিন্তা কর। তার বাবাই কাঁদছে, দেখলে মেয়েটা কি কষ্ট হবে না বলতো? আদ্রিয়ান মেয়ের কথা মনে পড়তেই নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নেয়। অনামিকা বলে, জানিস ভাইয়া, তনিমা 4 বছর আগে বিদেশ চলে গিয়েছিল। তার আগে দেশেই ছিল। ওর নাকি কি হয়েছে আগের কথা মনে নেই। আমার কেন জানি মনে হচ্ছে ওই ভাবিমণি। আদ্রিয়ান কথার কোনো জবাব না দিয়ে অনামিকার উদ্দেশ্যে বলে, অনেক রাত হয়েছে, তৈর খাবার সময় হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। নিচে যা, বল খাবার দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আদ্রিয়ান বাথরুমে চলে যায়। তখনই অনামিকা নিজে নিজে বলতে লাগে, কিসের থেকে পালাচ্ছিস তুই ভাইয়া? বাস্তব থেকে কি আসলে পালানো যায়? আমি জানি তুইও চাচ্ছিস যে ওই ভাবিমণি। তনিমার রুমে এসে দেখে তনিমা উপন্যাস বই নিয়ে বসে আছে। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। তনি কয়েকবার ডাকলো তনিমাকে, কিন্তু কোনো সাড়া নেই। তনি এসে তনিমাকে ধাক্কা দিয়ে বলে, এই তনিমা আপু, কোথায় হারিয়ে গেলে? কই কোথাও না তো। তুমি এমন একা একা থাকো কেন সারাদিন? তোমার কি আমাদের সাথে ভালো লাগে না? না, তা না, আসলে ওই দেশে তো একাই ছিলাম মম আর পাপার সাথে, তাই অভ্যাস হয়ে গেছে। তোমাদের সাথে থাকতে আমার ভালোই লাগে। কি ভাবছিলে এতক্ষণ ধরে? তেমন কিছু না। বলো না। আমি ভাবছিলাম চৌধুরী বাড়ির কথা। হ্যাঁ, তুমি দেখছিলে তোমাকে তাবাসসুম আবার সুখ বলছিল। আচ্ছা, এই তাবাসসুম বা সুখটা কে বুঝতে পারলাম না। একটা কথা কি জান, তন্নি আমার না, অতসীকে ওই বাড়ির সবাইকে কেমন যেন আপন আপন লাগছিল। আরে ওটা ওদের আপ্যায়নের জন্য, দেখলে না কেমন আপন করে নিল। না, আসলে আমার কেন যেন মনে হলো ওদের আমি আগে থেকে চিনি, খুব ভালো করে চিনি। কেন জানি না, কিন্তু মনে হয়েছে। না গো, এখানে আসার পর শুধু তাদেরকেই দেখে মনে হয়েছে আগে থেকে চিনি, তারা আমার অপরিচিত হওয়ার পরেও। আচ্ছা, আমার যেসব স্মৃতি মনে নেই তাদের মধ্যে তারা ছিল না তো? কি যে বলো না আপু, আমরাই আগে ওদের চিনতাম না, শুধু বাবা চিনতো, তাও ব্যবসার কারণে। আচ্ছা, এসব বাদ দাও, চলো আমরা গল্প করি।
আজিয়ান রাতে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়েছে, তারপর নিজে খেয়ে মেয়েকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তো এই বাবার বুক থেকে মাথা তুলতে আজিয়ান বলে ওঠে, ঘুমাবে না? না। কেন? গপ্প শুনবো। এখন না মাম্মা, অনেক রাত হয়েছে, কালকে শোনাবো, আজকে ঘুমাও। না, এখন আমার ঘুম আসছে না। আচ্ছা বলো, কি গল্প শুনবে? আমার গল্প। আজিয়ান মেয়ের কথা শুনে চুপ হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। তো এই কিছুক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে ভুল কিছু বলে ফেলেছে সে। তার বাবার মন খারাপ হয়ে গেছে, তাই তো আজিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, সরি বাবা, আর বকো না। মামার কথা তুমি কষ্ট পেও না। তুমি কষ্ট পেলে আমারও কষ্ট লাগে। তুই কান্না পাচ্ছে, তুই আর বকবে না গপ্পের কথা। আজিয়ান মেয়েকে জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট পাইনি তো আমার পাকা বুড়িটা? বাবা আমি বলি না। তাহলে বলো প্রিন্সেস, কি গল্প শুনবে? ডিজনি প্রিন্সেসের গল্প। আমার প্রিন্সের গল্প শুনবে? আচ্ছা শোনো, এক দেশে এক রাজা আর এক রানী ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। অনেক বছর পর রানীর কোল আলো করে একটা রাজকন্যা এলো। রাজা আর রানী সহ পুরো রাজ্যবাসী খুব খুশি ছিল। রাজা রাজ্যের সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে খাওয়ালো, সবাই রাজকন্যার জন্য দোয়া করলো। কিন্তু হঠাৎ একদিন এক ডাইনি রাক্ষসী এসে রাজকন্যাকে নিজের সাথে নিয়ে গেল। হ্যালো গাইস, খুব শীঘ্রই পার্ট 2 আসতে চলেছে। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।